This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. अरे कौन दे किंतु खाटी दे MDH कश्मीरी लाल लंकार गुड़ो MDH টিভি9 বাংলায় স্বাগত। ফুল অ্যান্ড ফাইনালি আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। আমাদের অন্যান্য সহকর্মীদের সঙ্গেও কথা বলবো, কারণ এই মুহূর্তে যথেষ্ট পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। কারণ পরপর হামলা তো চলছে পাকিস্তানের দিক থেকে। তিন বাহিনী প্রধানের সঙ্গে ইতিমধ্যে বৈঠকে আরো বড় পদক্ষেপের পথে হাঁটতে চলেছে ভারত। দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠকে নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা। মোদীর সঙ্গে অজিত দোভালের প্রায় 1.5 ঘন্টা কথা হয়। প্রতিরক্ষা মন্ত্রীকে বর্তমান পরিস্থিতি নিয়ে রিপোর্ট দিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ। কারণ এতদিন আমরা দেখছিলাম রাতের বেলায় হামলা চলছিল পাকিস্তানের দিক থেকে, কিন্তু আজ সকাল থেকে বেশ কিছু জায়গা, উধমপুর, পাঠানকোট, এই জায়গাগুলো, জম্মু কাশ্মীরের একাধিক জায়গাতেই কিন্তু হামলা চালিয়েছে পাকিস্তান। যে কারণে আজ সকাল থেকে বেশ কিছু উচ্চ পর্যায়ের বৈঠক আমরা দেখলাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই বৈঠকে ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ অজিত দোভাল, এবং সেই সমস্ত বিষয় নিয়ে রাজনাথ সিং তিনিও বৈঠক করেন তাদের সঙ্গে। এবং এই বৈঠক থেকে কি ভারত কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে, এটাই সব থেকে একটা বড় প্রশ্ন। বর্তমান পরিস্থিতি যেরকম রয়েছে, সেই বর্তমান পরিস্থিতি কি কোনো রকম ভারত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে? 15 মে পর্যন্ত বাণিজ্যিক বিমান ওঠানামা বন্ধ করা হয়েছে। এই ছোট ছোট পদক্ষেপ নেওয়া হচ্ছে, কিন্তু ভারত পাকিস্তান সীমান্ত থেকে কি কোনো রকম বড় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে? কারণ চিফ অফ ডিফেন্স স্টাফ অজিত দোভাল তিনি যেমন উপস্থিত রয়েছেন, তিন বাহিনীর প্রধান উপস্থিত রয়েছেন, নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রয়েছেন, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রয়েছেন, এবং অজিত দোভালের সঙ্গে আজকে বেশ কয়েকবার বৈঠক হয়। এমনকি আজকে প্রায় 1.5 ঘন্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন অজিত দোভাল। সেক্ষেত্রে অনেকেই প্রশ্ন করছেন, অনেকেই ভাবছেন যে তাহলে কি একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে ভারত? আমার সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমার সহকর্মী তন্ময় প্রামাণিক। তন্ময়, কোনো পদক্ষেপের দিকে এগোচ্ছে? কারণ বারবার যেটা আমরা বলছি, গতকাল থেকে আজ পর্যন্ত দফায় দফায় যে বৈঠক, এক একটা মন্ত্রকের সঙ্গে আর একটা মন্ত্রকের বৈঠক, 3 সেনাপ্রধানের সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রীর বৈঠক, তারপর মোদী কথা বলছেন, প্রধানমন্ত্রী মোদী সেখানে কথা বলছেন, অজিত দোভাল রয়েছেন, সব মিলিয়ে এই যে বৈঠকগুলো পরপর চলছে, সেখানে কিন্তু স্ট্র্যাটেজি বৈঠকই বলা চলে স্পষ্ট করে। কারণ আজকে কিছুক্ষণ আগে যখন আমাদের বিদেশ সচিব বসলেন, এবং সেখানে তিনি স্পষ্ট করে দিলেন কীভাবে সিভিলিয়ানদের উপর পর আক্রমণ করে যাচ্ছে পাকিস্তান, তথ্য দিয়ে, ছবি দিয়ে, অর্থাৎ প্রমাণ সমেত। এবং বারবার পাকিস্তান মিথ্যাচার করছে সেটাও স্পষ্ট করে সেই বৈঠকে প্রেস মিট করে ভারতের বিদেশ মন্ত্রক এবং 2 সেনাকর্তা বলে দিলেন। তারপর কিন্তু পরপর এই স্ট্র্যাটেজি বৈঠক, সেখানে বড়সড় পদক্ষেপের একটা জায়গা তৈরি হচ্ছে। কারণ খুব খেয়াল করে দেখবে, যতগুলো এয়ারবেস রয়েছে সেগুলো এই মুহূর্তে একটা করে প্রায় 8টা এয়ারবেস প্রায় ধূলিসাৎ। অর্থাৎ সেখান থেকে যে কোনো আকাশপথে আক্রমণ আসবে আমাদের দেশের উপরে, সেই জায়গাটাও প্রায় বন্ধ করে নিজের মুখে চলে এসছে আমাদের দেশের সেনাবাহিনী। পরপর আরও যে স্ট্র্যাটেজিক পয়েন্টগুলো রয়েছে সেগুলিকেও আঘাত করার পরিকল্পনা। পাশাপাশি এদিকে আমাদের সীমান্ত থেকে প্রায় 300 কিলোমিটার, ভারতীয় সীমান্ত থেকে 300 কিলোমিটার ভিতর পর্যন্ত, আমাদের দেশের অভ্যন্তর পর্যন্ত, অর্থাৎ একদিকে গুজরাট, রাজস্থান, পাঞ্জাব এবং জম্মু কাশ্মীর। যদি তুমি ম্যাপ দেখো, এই ম্যাপ বরাবর সীমান্ত থেকে 300 কিলোমিটার পর্যন্ত যাবতীয় এয়ারবেস, মানুষের যে বাজার রয়েছে, স্কুল, কলেজ, প্রায় একটা নির্দিষ্ট অংশ পর্যন্ত সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ কোথাও একটা বড় সড়ো একদিকে সাবধানতা, অর্থাৎ নিরাপদে রেখে দেওয়া দেশবাসীকে, অন্যদিকে পাল্টা প্রত্যাঘাত করা, যে প্রত্যাঘাতে চুরমার হতে পারে এই বারবার আক্রমণের প্রবণতা, যে আক্রমণ পাকিস্তানের দিক থেকে আসছে। একদম সাধারণ মানুষের নিরাপত্তা এবং পাল্টা প্রত্যাঘাত হানা, এই দুটো দেখি ভাবছে অনির্বাণ এই মুহূর্তে ভারতীয় সেনাবাহিনী। একেবারেই শর্মিষ্ঠা, তুমি যেমনটা বলছিলে, একদিকে নিজেদের সুরক্ষিত রাখা, বিশেষ করে পাকিস্তান যখন টার্গেটই করেছে ভারতের সিভিলিয়ানদের অর্থাৎ সাধারণ নাগরিকদের, তখন একদিকে আমাদের সাধারণ নাগরিকদের নিরাপত্তা রাখতে হবে, বজায় রাখতে হবে, এবং অন্যদিকে পাকিস্তান যাতে বারবার এমন আঘাত হানতে না পারে, তার জন্য পাকিস্তানের আঘাত হানার জায়গাগুলোকে একবারে যাকে বলে অবশ করে দিতে হবে। আমার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে রয়েছেন জম্মু থেকে আমাদের প্রতিনিধি। জ্যোতির্ময়, তোমার কাছ থেকে জানতে চাইবো, ভারতের তরফ থেকে আরো বড় কোনো পদক্ষেপের, আরো বড়ভাবে এগোনোর কোনো সিদ্ধান্ত এখনো পর্যন্ত সূত্র মারফত কোনো খবর? দেখো, যুদ্ধ প্রতি মুহূর্তে, যুদ্ধের যে পরিস্থিতি তা পাকিস্তান দায়িত্ব নিয়ে এসকালেট করছে।
আর প্রথম থেকেই ভারত একটা বিষয় বুঝিয়ে দিয়েছে যে তারা দায়িত্বশীলতার পরিচয় দেবে। প্রথম পেহেলগাম হামলার প্রতিশোধ হিসেবে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে, কোনো মিলিটারি ইনস্টলেশনকে টার্গেট করা হয়নি, এবং একই সঙ্গে কোনো সাধারণ মানুষের যাতে বিন্দুমাত্র ক্ষয়ক্ষতি না হয় সেই বিষয়টি নিশ্চিত করার চেষ্টা চলেছে। কিন্তু লাগাতার পাকিস্তান যে কাজ করছে তা হচ্ছে আমাদের সীমান্তবর্তী যে সমস্ত গ্রামগুলি রয়েছে, তা পুঞ্চ হতে পারে, রাজৌরি হতে পারে, উড়ি হতে পারে, সাম্বা হতে পারে, সেখানে লাগাতার তারা সেলিং করছে। আজ দিনের বেলা যখন আমরা কথা বলছি তখন এই জম্মু শহরের ওপরে লাগাতার আঘাত করা হচ্ছে। কিছুক্ষণ আগেও আমরা খবর পেয়েছি যে জম্মু এয়ারপোর্টের কাছাকাছি সেখানে আবার নতুন করে মিসাইল এয়ার ডিফেন্স সিস্টেম আমাদের তা নিষ্ক্রিয় করেছে। স্বাভাবিকভাবেই এই সিচুয়েশনকে কমপ্লিটলি অ্যাসেস করা হয়েছে আজকের বৈঠকে, সূত্র মারফত যে খবর আমাদের কাছে রয়েছে। এবং পাকিস্তান যদি মনে করে যে তারা এই যুদ্ধ পরিস্থিতিকে এসক্যালেট করে কোনোভাবে তারা ভারতের ওপর চাপ সৃষ্টি করতে পারবে, তাহলে তারা সম্পূর্ণভাবে ভুল ভাবছে। শুধু যোগ্য জবাব দেওয়া না, ভারত এবার আরো কয়েক কদম এগিয়ে তাদের সবক শেখাতে বাধ্য হবে। মূলত আমার সঙ্গে থাকো এই মুহূর্তে আর্য ঘোষ, অভ্যন্তরীণ নিরাপত্তা এবং সুরক্ষা বিশেষজ্ঞ আমার সঙ্গে রয়েছেন। আর্যবাবু, এই জায়গাটা একটু আপনার কাছ থেকে বুঝতে চাইবো, একটু বিশ্লেষণ পেতে চাইবো আপনার কাছ থেকে। ভারত তো আমাদের মতো করে আমরা আমাদের প্রত্যাঘাত জারি রেখেছি, আমরা এখনো পর্যন্ত পাকিস্তানের দিকে এগিয়ে আগাম কোনো আক্রমণ করিনি। একদম প্রথম আক্রমণটা আমাদের পাকিস্তানের প্রতিও ছিল না, ছিল একেবারে পাকিস্তানের ভিতরে থাকা জঙ্গি ঘাঁটিগুলোর উপরে। পাকিস্তান এটা মেনে নিলে এখন এতদিন পর্যন্ত কোনো সমস্যাই ছিল না। কিন্তু এই মুহূর্তে পাকিস্তান যেভাবে প্রত্যেক দিন এই পরিস্থিতিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আরও বেশি যুদ্ধ পরিস্থিতির দিকে টেনে নিয়ে যাচ্ছে, যাকে এসকালেশন বলা হচ্ছে, সেদিকে যদি পাকিস্তান এগোতে থাকে, এবং পাকিস্তানের হাতে এই মুহূর্তে $1 বিলিয়ন থলি রয়েছে, অর্থাৎ কালকে IMF থেকে যে টাকাটা স্যাংশন করা হয়েছে, এবং বলা বাহুল্য পাকিস্তান এটা অস্ত্র কেনা বেচা ছাড়া অন্য কোনো কিছুতে ব্যবহার করবে না, সবকটা অস্ত্রই ভারতের বিরুদ্ধে ব্যবহৃত হবে। এই অবস্থায় পাকিস্তানের জন্য আমাদের ফরওয়ার্ড প্রিন্সিপাল, মানে আগে আর সামনের দিকের জন্য কি আদর্শ, কি নীতি হতে পারে, আমাদের কৌশল কি হতে পারে? দেখুন, আমি একজন জাতীয়ভাবে স্বীকৃত, খুব হামলি বলছি, জাতীয়ভাবে স্বীকৃত নিরাপত্তা বিশ্লেষক হিসাবেই শুধু নয়, কাউন্টার টেররিজম নিয়েও আমি কাজ করি, এবং তার সঙ্গে মিলিটারি স্ট্র্যাটেজি নিয়ে যারা বিন্দুমাত্র ধ্যান ধারণা রাখেন তারা কোনো দিন এই ডিপ্লোম্যাটিক স্টেপের দিকে কথা বলবেন না। ইনফ্যাক্ট ফরমার ডিজি জম্মু কাশ্মীর পুলিশ SP ওয়েব, তিনি পর্যন্ত এটা টুইট করেছেন যে লক্ষ্য রাখুন তাদের উপরে যারা সে নো টু ওয়ার হ্যাশট্যাগ দিচ্ছে, এবং তাদেরকে পরে চিহ্নিত করে রাখুন, এবং তাদেরকে পরে আমরা ডিল করবো উইথ দেম। এই মুহূর্তে আপনারা দেখুন পাকিস্তান যে কাজটা করে সেটা হচ্ছে এই DGMO লেভেলে কথা বললে তারপরে ভারত যদি রাজি হয় সিজফায়ারে, সেটা পরে কিন্তু অমার্জনীয় অপরাধ হবে। কেননা এরা করে রিগ্রুপ অ্যান্ড রিগ্রুপ, মানে নিজেদেরকে আবার গোছায় তারপরে আবার আঘাত আনার জন্য প্রস্তুত হয়। এইটা যে বড় লেভেলে করেছে, উধমপুর, পাঠানকোট, শ্রীনগর, সেই বেসগুলোতে আঘাত করেছে পাকিস্তান, এটা মাথায় রাখবেন। এবং তার সঙ্গে পাকিস্তান আজকে শ্রীনগরের উপরে, এইটা বিক্রম মিস্ত্রি বলেননি কিন্তু কোনো প্রশ্ন তিনি নেননি, যেটা খুব ভোর সকালবেলা আমি এটা বলেছি যে শ্রীনগরের উপরে এরিয়ার ডগ ফাইট হয়েছে 2019-এর মতন, এবং পাম্পোরে কিন্তু পাকিস্তানি বিমানকে, ফাইটার জেটকে নামানো হয়েছে, এটুকুনি খবর আছে। আমি আর্যবাবু এই খবরগুলো আমরা সকাল থেকে করছি, দেখাচ্ছি, কিন্তু আমি একটু বিশ্লেষণ চাইছিলাম আপনার কাছ থেকে ফরওয়ার্ড প্রিন্সিপালের জায়গা থেকে, যেটা সরকারিভাবে বলা হবে না, নিশ্চিতভাবে বলা উচিত নয়। কেন বলবেন সরকার? বিদেশ মন্ত্রক বলবে না, আমাদের সামরিক বাহিনী বলবে না, কিন্তু একটা আন্দাজ যদি পাওয়া যায়। কর্নেল সব্যসাচী বাগচি আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল বাগচি, আর্য ঘোষ যেমনটা বলছেন, এই অবস্থায় পাকিস্তান যাতে অভ্যস্ত রিকুপ অ্যান্ড রিগ্রুপ, অর্থাৎ তারা একটুখানি নিজেদেরকে গুছিয়ে নেয়, গুছিয়ে নিয়ে আবার তারা নতুন করে আঘাত হানে, সেই গুছিয়ে নেওয়ার সময়টার জন্যই হয়তো পাকিস্তানের তরফ থেকে হঠাৎ এই শান্তির একটা নতুন বার্তা এসছে, তারা শান্তি চায় এরকম ধরনের একটা বার্তা এসছে। এই সময়ে IMF-এর $1 বিলিয়ন সাহায্য, সামনের মাসে আরও 1.3 বিলিয়ন আসছে, এগুলো ওদের হাতে পৌঁছবে, ওরা নতুন করে অস্ত্র কিনে আবার আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে, এই সুযোগ দেওয়া উচিত, নাকি এই মুহূর্তে আরও নতুন কিছু আমাদের করা উচিত, যেটা দেখলে পাকিস্তান হকচকিয়ে যাবে? কর্নেল বাগচি। দেখুন, কথা হচ্ছে যে IMF-এর যে অর্থনৈতিক ব্যাপারটা বললেন, অলরেডি ইন্ডিয়া সেখানে স্ট্যান্ড নিয়েছে, তারাই মিটিংটা অ্যাটেন্ড করছে না, এবং তারা প্রোটেস্টও জানিয়েছে। তার কারণ এই অর্থ পাকিস্তান অন্য খাতে ব্যবহার করে,
টেরোরিজমের এক্সপ্যানশনের খাতিরে ব্যবহার করবে, তাই জন্যে আর সেটা দেওয়া উচিত নয় IMF-এর, এবং তাই জন্যে এই মিটিংটা ইন্ডিয়া আর অ্যাটেন্ড করছে না, সেখান থেকে অ্যাবস্টেন করছে। অর্থাৎ ইন্ডিয়া ইজ কনসাস যে পাকিস্তানের দ্বিচারিতা করে। আজকে পহেলগাঁও ইনসিডেন্ট নিয়ে পাকিস্তান যা যা করেছে তার থেকে খুব ক্লিয়ার যে পাকিস্তান আজকে 71 সালে যেরকম একটা কাজ করেছিল মিলিটারি ডিফিটের মাধ্যমে একটা ফেস সেভিংয়ের ফর্মুলা তারা খুঁজে বেড়াচ্ছিল, এবারও মিলিটারি ডিফিটের মাধ্যমে তারা একটা ফেস সেভিংয়ের ফর্মুলা খুঁজে বেড়াচ্ছে। তার জন্যই হয়তো শান্তি প্রস্তাব দিতে পারে, তার জন্যই হয়তো কিছুটা এগিয়ে যাওয়ার পর কাতর অনুনয় বিনয় করতে পারে। কিন্তু এবারে আমাদেরও প্রচুর শিক্ষা হয়ে গেছে, পাকিস্তানের এই দ্বিচারিতাটা একটা বদভ্যাসে পরিণত হয়েছে। আর এই বদভ্যাসটা আজকে আমরা পুরোপুরি জানি, কারণ 48 সালে পাকিস্তান হেরেছে আমাদের কাছে, 65-তে হেরেছে, 71-এ হেরেছে, কার্গিল হেরেছে, তারপরেও এদের চৈতন্য হবে না। তার কারণ হচ্ছে যে এসকালেশন করা বা ঝাঁপিয়ে পড়া, প্রত্যেকবার শুরু করা, এগুলো ওরাই করে, তারপরে চুক্তির টেবিলে এসে বসে। আমি এই কিছুক্ষণ আগে কার সঙ্গে কথা বলতে গিয়ে বলছিলাম 65 সালে যে জায়গা আমরা নিয়েছিলাম, 71 সালে আবার সেই জায়গাগুলোর জন্যে আমাদের লড়াই করতে হয়েছিল। অর্থাৎ ওরা কোনো চুক্তি মানে না, এবারও তারা সিমলা চুক্তি মানেনি, বারবার একেবারে ইতিমধ্যে তো সিমলা চুক্তি সহ যাবতীয় দ্বিপাক্ষিক চুক্তি রদ হয়ে গিয়েছে কর্নেল বাগচি, ফলে আমাদের দিক থেকে আমরা অনেকটা হাত পা খোলা অবস্থাতেই আছি, তাই না শর্মিষ্ঠা? এবং সেই জন্য বোধহয় আমরা অনেকটা এগোচ্ছি এবং আরো একটা এয়ারবেস ধ্বংসের খবর, আরো একটা এয়ারবেস ধ্বংস হচ্ছে। এবং কর্নেল বাগচির কথা ধরেই বলবো যে বারবার 65-71 এর কথা আসছে, তো 65-71 এ যে সমস্ত এয়ারবেস ভীষণ ক্রুশিয়াল জায়গায় পালন করেছিল সেই এয়ারবেস গুলোই কিন্তু রীতিমতো টার্গেট করা হচ্ছে, যেগুলো পাকিস্তানের একেবারে পাবলিক মানে একেবারে ব্যক্তিগত অ্যাসেট বলে ধরা হয়, যেখানে JF-17 যেখানে F-16 এর মতন বিষয় রাখা থাকে, বিমান রাখা থাকে, যুদ্ধ বিমান রাখা থাকে, সেই এয়ারবেস গুলো কিন্তু মূলত টার্গেট করা হচ্ছে। যেমন জোকোবাবাদের শাহবাজ এয়ারবেস ধ্বংস করেছে ভারতের বায়ুসেনা। এই এয়ারবেসেই দেখো, যেমন অনির্বাণ বলছিলাম, পাকিস্তানের F-16 যুদ্ধ বিমান থাকে। 24 ঘন্টায় পাকিস্তানের 8টি গুরুত্বপূর্ণ এয়ারবেস ধ্বংস করা হলো। অর্থাৎ যে নিজেদেরকে একটু সময় নিয়ে গুছিয়ে নিয়ে আবার হামলা করা, সেটা কিন্তু ব্যাপারটা হচ্ছে মানে জেকোবাবাদের শাহবাজ এয়ারবেস ইতিমধ্যেই ধ্বংস করা হচ্ছে। সকাল থেকে মানে গতকাল থেকে যদি মেলানো যায় 8টা এয়ারবেস। আমার সঙ্গে সহকর্মী সায়ন্ত রয়েছে। সায়ন্ত, এই এয়ারবেস গুলো গুরুত্ব যথেষ্ট রয়েছে পাকিস্তানের কাছে, আর আমরা বলছি না বারবার, আমরা পুরনো থেকে শিক্ষা নিয়েছি, 65-71 আমাদের শিখিয়েছে, সেই শিক্ষাগুলো আমরা এখন অ্যাপ্লাই করছি, সেই জায়গাগুলো শেষ করছি। পাকিস্তান কি নতুন করে ভাবতে পারবে? দেখো, একটা কথা তোমাকে বলে রাখি যে যুদ্ধের কৌশল সম্পূর্ণ বদলেছে, আর এই কৌশলের বদলের অন্যতম জায়গা হচ্ছে প্রথমে বায়ুসেনা ঘাঁটিগুলোকে আঘাত করা। ভারত কিন্তু সেগুলোই করছে। বায়ুসেনা যেটা মূলত যে কোনো দেশের কাছে মেরুদণ্ড হয়ে থাকে, সেই মেরুদণ্ডই কিন্তু ভেঙে দিয়েছে ভারত। একের পর এক বায়ুসেনা ঘাঁটিকে সম্পূর্ণ ধ্বংস করছে। শেষ দুটো যেটা ভাঙলো, যে ধ্বংস করলো স্কারগোদা এবং এই জাকোয়াবাদের যে এয়ারবেস। তোমাকে আর একটা বিষয় বলে রাখি, জাকোয়াবাদ শুধুমাত্র F-16 স্কোয়াড্রন রয়েছে বলে গুরুত্বপূর্ণ নয়, এটা কিন্তু মূলত ইস্টার্ন এবং পাকিস্তানের যে ফ্রন্টিয়ার রয়েছে তার এয়ার কমান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা। আর এই এয়ার কমান্ডের আন্ডারেই কিন্তু মিসাইল যে উৎক্ষেপণ হয়, মিসাইল ফায়ার হয়, তারও কিন্তু হেডকোয়ার্টার কিন্তু এই জাকোয়াবাদের এয়ারবেসে রয়েছে। অর্থাৎ এক ঢিলে দুই পাখি মারলো কিন্তু ভারতীয় বায়ুসেনা, ভারতীয় সেনা। তারা যে স্ট্রাইকটা করেছে, দুই নয়, এক ঢিলে আসলে 3 পাখি। 3 নম্বর পাখিটার খবর তোমাকে দিচ্ছি। এই 3 নম্বর পাখিটার খবর আমাদেরকে দেবে তন্ময়। এই মুহূর্তে নিউজ রুম থেকে রয়েছেন আমার সহকর্মী, আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক। তন্ময়, জ্যাকোবাবাদ এয়ারপোর্ট আসলে কতটা গুরুত্বপূর্ণ সেটা আরেকটা তথ্য দিয়ে প্রমাণ করা যায়, আরেকটা তথ্য দিয়ে বুঝিয়ে দেওয়া যায়। আমি জাস্ট দুদিন আগে মীর ইয়ার বালোচের, অর্থাৎ বালোচিস্তানের বিদ্রোহী গোষ্ঠীর অন্যতম নেতা মীর ইয়ার বালোচের, এবং গতকাল রাতেও তিনি টুইট করেছেন। আমি আরেকবার স্মরণ করে দিই আমাদের দর্শকদের জন্য, খুব ইন্ডিকেটিভ, খুব ইঙ্গিতপূর্ণ টুইট ছিল তন্ময়। মীর ইয়ার বালোচের বক্তব্য, সিন্ধ প্রদেশ থেকে যদি এয়ার কভার পাকিস্তান দিতে না পারে
সিন্ধ থেকে বালুচিস্তানে ঢুকে যদি এয়ার কভার পাকিস্তান দিতে না পারে তাহলে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে বালুচিস্তানে হারানো জমি পুনরুদ্ধার করা অসম্ভব। এবং আজ সকাল থেকে আমরা দেখেছি বালুচিস্তানের কতটা অংশ পাকিস্তানের হাত থেকে কার্যত বেরিয়ে গিয়েছে, ওখানে পাকিস্তানের শাসন বলে আর কিছু নেই। ঠিক এই অবস্থায় জ্যাকোবাবাদ ধ্বংস, ভারতের বিরুদ্ধে পাকিস্তানের প্রতিরোধ ক্ষমতা তো কমাবেই, বালুচিস্তানকে ধরে রাখতে গেলে পাকিস্তানের যা প্রয়োজন সেদিক থেকেও পাকিস্তানকে কতটা বিধ্বস্ত করবে তন্ময়? দেখো, পাকিস্তান তো ঘরের ভিতরে বিধ্বস্ত বলতে এই মুহূর্তে সেই অর্থে তুমি যে কথাটা বললে যে আর্মি এবং ক্ষমতা এই দুটোকে মেলালে পাকিস্তানের শরীরে কিন্তু বালুচিস্তান বা বালুচ লিবারেশন আর্মি একেবারে বলা চলে আগ্রাসী ক্যান্সারের ভূমিকা নিয়েছে। কারণ তুমি যে কথা এখনই বললে, তুমি যদি ম্যাপ দেখো, মানচিত্র দেখো, সেখানে পরপর 7 থেকে 8টা জেলা এই মুহূর্তে পাকিস্তানের নিয়ন্ত্রণবিহীন হয়ে গেছে। গতকাল পর্যন্ত বালুচ লিবারেশন আর্মি তাদের প্রেস বিবৃতি দিয়ে যেটা জানিয়েছিল 100-র বেশি গ্যাস কূপ তাদের নিয়ন্ত্রণে চলে গেছে, পাকিস্তানের কাছ থেকে তারা সেগুলো কেড়ে নিয়েছে। অন্যদিকে কোয়েট শহর, যেখানটাতে মূলত এখনো পর্যন্ত আর্মি রয়েছে পাকিস্তানের, সেটাকে পুরো একেবারে অবরুদ্ধ করে রেখে দিয়েছে বালুচ লিবারেশন আর্মি। আর সিন্ধ প্রদেশ অর্থাৎ মানচিত্রে যদি আমরা দেখি, আমি তোমাকে সেই মানচিত্রটাও দেখাবো, আমার পিছনে এখনই রয়েছে, সেই মানচিত্র যদি আমরা দেখি, অর্থাৎ এই জায়গাতে যখন নিচের অংশটাতে যেখানে তোমার বলা চলে করাচি বন্দর রয়েছে, ঠিক সেটা সিন্ধ প্রদেশের মধ্যে রয়েছে। সেই করাচি বন্দর, সেটাকে ক্রস করে যদি আমরা সমুদ্রের তীর বরাবর যাই তাহলে বালুচ প্রদেশে আমরা ঢুকতে পারবো। সেখানে যদি এই সিন্ধ প্রদেশ যদি সেখানে আকাশটাকে ব্যবহার করার জায়গাটার ক্ষমতা হারিয়ে ফেলে পাকিস্তান, তাহলে কিন্তু বালুচিস্তানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে পাকিস্তান সরকার বা পাকিস্তান আর্মি। সেই জায়গাটাই বালুচ লিবারেশন আর্মি তারা এই মুহূর্তে সেটাকে ব্যবহার করতে চাইছে, যে কারণে মেরিয়ার তিনি বারবার যেটা বলছেন এখনই উপযুক্ত সময়। আমাদের সঙ্গে থাকা এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ আসছে শর্মিষ্ঠা, তাই তো? একটা ব্রেকিং নিউজ আছে থেকে রয়েছে আমার সহকর্মী সম্প্রীতি। আর এই মুহূর্তে যে বড় ব্রেকিং নিউজ তুলে ধরবো আপনাদের সামনে, পাক সন্ত্রাসবাদীদের মেরুদণ্ড ভাঙলো ভারত। অপারেশন সিন্দুরের নিকেশ 26/11 হামলার কুখ্যাত লস্কর জঙ্গি আবু জিন্দাল, ভারতের প্রত্যাঘাতে খতম মাসুদ আজহারের ভাই এবং 2 শালা। আপনাদের জানাই, ভারতের প্রত্যাহারে খতম মাসুদ আজহারের ভাই এবং তার 2 শালা। খতম মাসুদ আজহারের 2 শালা হাফিজ মোহাম্মদ জামিল ও ইউসুফ আজহার। জেশ জঙ্গি মোহাম্মদ হাসান খান, লস্করের আবু আকসাও নিকেশ হয়েছে ভারতের এই প্রত্যাঘাতে। বড় ব্রেকিং নিউজ এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে। শান্ত রয়েছে আমাদের সঙ্গে। শান্ত, ভারতের জন্য এটা কত বড় সাফল্য? একদমই ভারতের জন্য শুধু বড় সাফল্য নয়, যাদের যে দেশগুলি সন্ত্রাসবাদে আক্রান্ত সেই দেশগুলোর জন্য কিন্তু এটা বড় খবর যে ভারতের প্রত্যাঘাতেই মাসুদ আজহারের অন্যতম ভাই এই বাবু জুন্দাল সে নিকেশ করা হয়েছে, তাকে নিকেশ করেছে ভারতীয় সেনা। তার সঙ্গে মাসুদ আজহারের 2 ভাই এবং 2 শালাকেও নিকেশ করেছে। অর্থাৎ দেখা যাচ্ছে ভারতের প্রত্যাঘাতে কিন্তু সন্ত্রাসবাদ একেবারে কোমর ভেঙে গিয়েছে, সেটা কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে। যেভাবে ভারতীয় সেনা পাকিস্তানের এই অকুপাইড যে কাশ্মীর সেখানে ঘিরে ধরে আক্রমণ চালিয়েছিল স্থলসেনা, বায়ুসেনা এবং নৌসেনা দ্বারা এবং একই সঙ্গে এয়ার ডিফেন্স সিস্টেম দ্বারা, তাতে মূলত কোমর ভেঙে গিয়েছে পাকিস্তান মদতপুষ্ট এই জঙ্গি সংগঠনের। দেখো, মাসুদ আজহার কিন্তু ইতিমধ্যেই তার একাধিক তার আত্মীয়দের হারিয়েছে এই প্রত্যাঘাতে। সেই জায়গায় দাঁড়িয়ে তার 2 শালক এবং 2 ভাই, যারা দিনের পর দিন জঙ্গি সংগঠনগুলোকে আরও বড় আকারে তৈরি করার চেষ্টা করছিল এবং বিভিন্ন জায়গায় জঙ্গি সংগঠনকে আরও বিভিন্ন দেশের মধ্যে তাদের স্লিপার সেল তৈরি করছিল, বিশেষ করে আবু জুন্দালের নেতৃত্বে। তাদের এই সব প্রত্যেকজনকে নিকেশ করা সম্ভব হয়েছে এবং ভারতীয় সেনাবাহিনীর কাছে এটা বড় সড় সাফল্য। পাকিস্তানের সামরিক বাহিনীতে আঘাত আনা যত বড় সাফল্য, তার থেকে অনেক বড় সাফল্য এই জঙ্গি সংগঠনের এই বড় এই 5-6 জন লিডারকে একেবারে নিকেশ করে দেওয়া। দেখো, যে ঘটনা পেহেলগাঁওতে ঘটেছে, সেখানে যে জঙ্গিদের মদত দিয়েছে এই জঙ্গি সংগঠনগুলোর অন্যতম বড় মাথা হচ্ছে এই আবু জুন্দাল সহ এই বড় লিডারগুলি। আর তাদেরকে একদম নিকেশ করে দেওয়া কিন্তু ভারতীয় সেনাবাহিনীর কাছে একটা বড় দায়িত্বের মধ্যে একেবারে। তন্ময় আমাদের সঙ্গে, শান্ত আমাদের সঙ্গে থাকো। আমি আরেকবার চলে যাব তন্ময়ের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক। তন্ময়, তার মানে একেবারে শুরু থেকে পেহেলগাঁওয়ের পাল্টা যেদিন থেকে আমরা দিতে শুরু করলাম জঙ্গি ঘাঁটি ধ্বংস করে, সেদিন থেকে আজ পর্যন্ত নির্দিষ্টভাবে জঙ্গি এবং সন্ত্রাসবাদী ভারতের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য, ভারতের সাধারণ নাগরিকের প্রাণের জন্য যারা বিপদ বা আপদ বলে চিহ্নিত, এমন কতজনকে আমরা খতম করতে পেরেছি?
দেখো একদম বলা চলে মাসুদ আজহারকে বাদ দিয়ে সায়ন্ত যে কথা বলছিল, 7 জন জঙ্গি যারা এই দেশে অর্থাৎ আমাদের দেশে বারবার বিভিন্ন অপারেশনের পিছনে যুক্ত থাকে এবং জম্মু কাশ্মীর শুধু নয় গোটা দেশের যে সমস্ত নাশকতাগুলো থাকে, সেটা মুম্বাই হামলা হোক, সেটা হচ্ছে যে সংসদে হামলা হোক, এইগুলোর পিছনে যে মাস্টার মাইন্ডগুলো থাকে যারা এই পহেলগাঁও কাণ্ড পর্যন্ত যুক্ত ছিল, সেরকম 7 জন মাথাকে এই মুহূর্তে বলা চলে একেবারে শেষ করে দিতে পেরেছে ভারতের যে অভিযান 7ই মে। পরপর নামগুলো বললে তুমি বুঝতে পারবে যে কথা সায়ন্ত দুজনের কথা বলছিল, যে আত্মীয়র কথা। মুদাস্সার খাদিয়া খাস এ লস্করি তৈবার দায়িত্ব ছিল যে মানে খতমের পর যে গার্ড অফ অনার হয়েছে, এর দায়িত্ব ছিল পরপর বিভিন্ন লোকালয়ে হামলা করা, বিভিন্ন ইনস্টিটিউশনাল হামলা। সেখানে এ মারা যাবার পর তার শেষকৃত্য যখন সম্পন্ন হয় এটি সরকারি স্কুলে, এবং সেখানে পাক সেনার লেফটেন্যান্ট জেনারেল এবং পাঞ্জাব পুলিশের আইজিও উপস্থিত ছিলেন। অর্থাৎ বুঝতে পারছো জঙ্গিদেরকে কিভাবে চাষ করে এবং তাদেরকে লালন পালন করে পাকিস্তান। 2 নম্বর হাফিজ মোহাম্মদ জামিল, জৈসে মোহাম্মদের জঙ্গি, 7 তারিখে খতম হয়ে গিয়েছে, যে আমাদের হামলা চলেছিল নির্দিষ্ট টার্গেটে। সেখানে তার কি কাজ ছিল? সে টাকা পয়সা জোগাড় করত এবং সে হাফিজের সহকারী ছিল। সেখানে যুবকদের দলে নিয়ে এসে, সংগঠনে নিয়ে এসে, অর্থাৎ কালেকশন ছিল, কালেকশন করে সে নিয়ে এসে জঙ্গিদের যে সংগঠন হয়েছে সেখানে যোগ দেওয়া হতো টাকার বিনিময়ে, মাইনের বিনিময়ে। এবং সে IC 814 অপহরণেও যুক্ত ছিল। তাকেও কিন্তু যখন নিকেশ করা হয়েছে তাকেও গার্ড অফ অনার দিয়েছে পাকিস্তান সেনা এবং পাকিস্তানের প্রশাসন। মোহাম্মদ হাসান খান, জৈসে মোহাম্মদের, তাকেও গার্ড অফ অনার দিয়েছে পাকিস্তান। পরপর এই তথ্য একেবারে ছবি প্রমাণ সহ আন্তর্জাতিক মহলের হয়তো দ্বারস্থ হবে ভারত, বা ইতিমধ্যে হয়তো দ্বারস্থ হয়েছে, আমরা সে কথা জানি না। কিন্তু এই 7 জন কুখ্যাত জঙ্গি নেতা তারা কিন্তু নিকেশ হয়ে গিয়েছে 7ই মের অপারেশনে। এখনো পর্যন্ত যে তথ্য এবং ছবি আসছে সেটাকে ধরে আমরা বলতে পারি অনির্বাণ। একদম অনির্বাণ, আমাদের সেই তথ্যই তুলে দেওয়া হলো যে মোহাম্মদ হাসান খান, খালিদ এরা কতটা ইম্পর্টেন্ট, এবং আবু জুন্দাল তো অবশ্যই রয়েছে। এবং প্রত্যেকটা দেশই মানে যারা সন্ত্রাসবাদে বারবার হামলায় তারা আক্রান্ত হয়েছে তাদের প্রত্যেকের জন্য ভালো। আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল বাগচি, তার সঙ্গে একটুখানি কথা বলার চেষ্টা করব। কর্নেল বাগচি, স্বাভাবিকভাবে এটা একটা বড় সাফল্য ভারতের, এবং আমি শুধুমাত্র ভারতের বলবো না, গোটা বিশ্বের যেসব দেশ সন্ত্রাসবাদে আক্রান্ত, বারবার একটা প্রশ্ন, পাকিস্তানের মাটিতে এদেরকে মারা হয়েছে, পাকিস্তানের মাটিতে নিকেশ করেছে ভারত। তাহলে পাকিস্তান তো খুল্লা এদেরকে জঙ্গি লালন পালন যে করছে সেটা স্বীকৃত, তবুও কেন তাদের হেল্প আসছে বাইরে থেকে? কেন হেল্প করেছে? কোথায় ইকুয়েশন লুকিয়ে রয়েছে? শুধু ধর্ম না, কোথাও একটা বাণিজ্য ব্যবসা এই বিষয়টাও লুকিয়ে রয়েছে তাদেরকে হেল্প করার পেছনে অন্যান্য দেশের, বন্ধু দেশের, পাকিস্তানের কোট আনকোট? ব্যাপারটা হচ্ছে কি, যে পাকিস্তান আর্মি, আমরা বহুদিন ধরেই লক্ষ্য করেছি পাকিস্তান আর্মির পেশাদারিত্ব যেটা, সেটা প্রায় খতম। পাকিস্তান আর্মি এক অর্থে কর্পোরেটাইজড হয়ে গেছে। পাকিস্তান আর্মির যারা বড় বড় পজিশানে ছিলেন, পাকিস্তান আর্মির যারা স্তম্ভ ছিলেন, তারা বিদেশে আর ব্যবসা বাণিজ্য সম্পত্তি ইত্যাদি বাড়াতেই ব্যস্ত ছিলেন। ফলে কি হয়েছে, বহুদিন ধরে, যেটা পাকিস্তানের ডিফেন্স মিনিস্টারও এই সেদিন টিভির সামনে বলেছেন, গত 30 বছর ধরে তিনি ওয়েস্টকে অবশ্য দায়ী করেছেন যে আমরা পশ্চিমী দেশের কথা শুনে আর টেররিস্টদের এখানে সমস্ত ধরনের মদত দিয়েছি, সাহায্য করেছি, যার ফল আজকে ভুগতে আমাদের হচ্ছে। আজকে পাকিস্তান আর্মি কোনো ক্রমে নাম্বার 2 হয়ে গেছে টেররিস্টদের কাছে। যদি কোনো স্টেট অ্যাক্টর, আর্ম ফোর্সেস হচ্ছে একটা স্টেট ফোর্স, তারা যদি নন স্টেট অ্যাক্টরের কাছে আর নাম্বার 2 পজিশনে পৌঁছে যায়, তারা যদি পেশাদারিত্ব হারিয়ে, কিন্তু কর্নেল বাগচি, পাকিস্তান যতই ওয়েস্টকে দায়িত্ব করুক, তাদের কথা শুনে তারা জঙ্গিকে মদত দিয়েছে, জঙ্গিদের নিজেদের মাটিতে রেখেছে, এটা তো একটা দেশের কথা হতে পারে না। মানে তারা তো দুধের বাচ্চা না, একে বললো যে তুমি রাখো, তুমি তাদেরকে মদত দাও, আমি রাখতে শুরু করে দেবো, সেটা তো হতে পারে না। আমার যদি ব্যক্তিগত স্বার্থ না লুকিয়ে থাকে, আমি তো বললাম ওই স্বার্থটাই, কর্পোরেটাইজড পেশাদারিত্ব ভুলে যাওয়া আর্ম ফোর্সেস যেভাবে নিজেদেরকে নষ্ট করেছে, তাদের এই মানে জঙ্গিদের কথা শুনে চলা ছাড়া কোনো রাস্তা নেই। তার জন্যে তারা তাদের মৃত্যুতে দাঁড়িয়েছে, সম্মান দিয়ে তাদের স্টেট ফিউনারাল দিয়েছে, ইত্যাদি ইত্যাদি করে। একেবারে কর্নেল বাগচি, আমি আপনার কথা সূত্র ধরে আর্য ঘোষের কাছে যাব। আর্যবাবু, গোটা পৃথিবীর যে কোনো সেনাবাহিনীর জন্য হয়তো এটা অত্যন্ত লজ্জার দিন হতো,
অন্যান্য সেনাবাহিনীর যে কোনো আধিকারিক অনেক দূরের কথা, সাধারণ সেনা জওয়ান হলে হয়তো নিজের উর্দিটা খুলে সেদিন চলে যেতেন, তাতে যদি তাকে কোর্ট মার্শাল করে মেরে দেওয়া হতো মেরে দিত। কিন্তু পাকিস্তানের সেনাবাহিনীতে এটা নিয়ম, সন্ত্রাসবাদীরা মরতে গেলে তাদেরকে গান স্যালুট দিতে হয়, সন্ত্রাসবাদীরা মরলে তাদের কফিন বহন করে নিয়ে যেতে হয়, জাতীয় পতাকায় মুড়ে তাদেরকে রাষ্ট্রীয় বীরের মর্যাদা দিতে হয়। এখানে পাকিস্তান, যেটা কিছুক্ষণ আগে সংগ্রামবাবু বলছিলেন, ওর মধ্যেই সেনাবাহিনীর মধ্যে কতজন সন্ত্রাসবাদী নিজেরাই লুকিয়ে আছে সেটা ওরা নিজেরাও জানে না। ফলে বোঝা যাচ্ছে পাকিস্তানের সেনাবাহিনীর এই মুহূর্তে পিছু হটার কোনো জায়গা নেই। তারা সন্ত্রাসবাদী এবং সেনাবাহিনী মিলেমিশে একাকার হয়ে এখন সবাই মিলে ভারতের বিরুদ্ধে লাগাতার এই আক্রমণ চালিয়ে যাবে। আমি আবারও একবার জিজ্ঞাসা করার চেষ্টা করব, বোঝবার চেষ্টা করব আপনার কাছ থেকে পাওয়া বিশ্লেষণের মাধ্যমে, ওয়ে ফরওয়ার্ড, আমাদের আগে যাওয়ার রাস্তাটা কি? আমরা এখনো পর্যন্ত শুধু প্রত্যাঘাত নির্ভর ছিলাম, এখনো কি তাই থাকবো? আমি ওটাই বিশ্লেষণ করার চেষ্টা করছিলাম। তো সেটা আমি বলি বাকি অংশটা, সেটা হচ্ছে যে দেখুন, আমাদের ওয়ে ফরওয়ার্ড হচ্ছে একদম এটাকে নিকেশ করা। এটার এখানে আমাদের যেটা করতে হবে, দেখুন কাশ্মীরে কোনো রকম ইনভেস্টমেন্ট আসবে না যতক্ষণ না পিওকে আমাদের দখলে আসবে। দখলে মানে আমাদের ছিল পাকিস্তান ইউএনএসসি, ইউএন সিকিউরিটি কাউন্সিলের রেজলিউশন নাম্বার 47/1948 লঙ্ঘন করে পিওকেটা দখল করে রেখে দিয়েছে, তাদের ভেকেট করার কথা। তো এইবারে পিওকে হচ্ছে আপনার সোর্সটা, সেইটাকে যতদিন না আমরা আমাদের সঙ্গে রিইউনাইট করতে পারছি এবং তার সঙ্গে ওয়েস্টার্ন বাউন্ডারিকে পুশ করতে পারছি, মানে আইবি থেকে, ইন্টারন্যাশনাল বর্ডার থেকে পাকিস্তানকে সংকুচিত করতে পারছি, ততদিন পর্যন্ত কিন্তু এটা হবে না। আর তার সঙ্গে আপনারা নিজেরাই দেখছেন, আমাদের হাই কমিশনার পর্যন্ত ইউকেতে তিনি একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে ছবি দেখাচ্ছেন যে ওই পেছনে ফোর্স দাঁড়িয়ে আছে, পাকিস্তান মিলিটারি দাঁড়িয়ে আছে, একটা সাংঘাতিক জঙ্গি ফিউনারেলে আপনারা দেখতে পাচ্ছেন। তো সেই সেনাবাহিনী যখন আবার বলে এত কিছুর পরে, আপনার এই রকম এসকালেশনের পরে, যে আমরা তাদের কথা টোন কি বিদেশ মন্ত্রী আপনি শুনেছেন যে আমরা অপারেশন বন্ধ করলে যদি কিন্তু ইন্ডিয়া কিছু করে তাহলে আমরা কিন্তু সাংঘাতিক কিছু করব, এটা কথার টোন। এটা তো ছেড়েই দিন, উনি বলুন না বলুন, আমাদের ওতে কর্ণপাত করারই দরকার নেই। আমেরিকা থেকে আরম্ভ করে কেউ যেন এর মধ্যে ইনভলভ না হয়। এবং আমাদের ওয়ে ফরওয়ার্ড একটাই, সেটা হচ্ছে পাকিস্তানের সমস্ত মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার, সমস্ত টেরর ইনফ্রাস্ট্রাকচার, এটা কিন্তু একে অন্যের পরিপূরক। সেই পাকিস্তান আর্মিকে আপনারা যদি কেউ বিশ্বাস করতে চায়, সেটা অমার্জনীয় অপরাধ হবে। মিলিটারি স্ট্র্যাটেজি সম্বন্ধে, কাউন্টার টেররিজম সম্বন্ধে আমি কাউকে ছোট করে না বলছি, যদি কারোর বিন্দু মাত্র জ্ঞান থাকে সে এই কথা কোনোদিন বলবে না যে আমাদের কূটনৈতিক দৌত্য করতে হবে। একদম আপনার কথা ধরে আমি একটুখানি অনির্বাণ একটা বিশেষ খবরের দিকে নজর রাখতে হবে। মানে আমি এই আগের যে প্রশ্নটা করলাম, যে দিক থেকে প্রশ্ন করেছিলাম, যে ওই যে আমরা দেখছি না পাকিস্তানের দিক থেকে একাধিক মিসাইল আসছে, সেই মৌমাছির মতো উড়ে আসছে সেই মিসাইলগুলো, সেগুলো কিন্তু সব তুরস্কের মিসাইল। চোখ রাঙানি নয়, ভারতের উপর গোয়েন্দাগিরি চালাতে ড্রোন ব্যবহার করছে পাকিস্তান। ভারতের দুর্ভেদ্য এয়ার ডিফেন্স সিস্টেমকে পরখ ও তার ফাঁকফোকর খুঁজে বের করার চেষ্টা করছে গোয়েন্দারা। তুরস্ক থেকে পাওয়া সোনগার সহ একাধিক ড্রোন ব্যবহার করে গোয়েন্দা তথ্য হাতানোর চেষ্টা চালানো হচ্ছে পাকিস্তানের তরফ থেকে। আর এই কূটকৌশল ধরে ফেলেছে ভারত। অকেজো করতে ডিআরডিওর অ্যান্টি ড্রোন লেজার প্রযুক্তিকে কাজে লাগানো হচ্ছে। আকাশে ওড়ার সময় রিয়েল টাইম ভিডিও ও ডেটা পাঠাতে থাকে এই সোনগার ড্রোন, যা তুরস্ক থেকে নেওয়া, যা টার্কি থেকে নেওয়া, যা বিশ্লেষণ করে জেনে নেওয়া যায় বিপক্ষের স্ট্র্যাটেজি। অর্থাৎ এবার গোয়েন্দাগিরিও করা হচ্ছে এই ড্রোনগুলোর মাধ্যমে। পাশাপাশি এতে রয়েছে স্বয়ংক্রিয় মেশিন গান এবং ছোট ক্ষেপণাস্ত্র, যা ছোট জায়গায় হামলা চালাতে অত্যন্ত দক্ষ। আমরা যে ছবির দিকেই নজর রেখেছিলাম বেশ কয়েকদিন ধরে, রাত হলেই আমরা দেখতে পাচ্ছিলাম যে অকাল দিওয়ালি, সেটা বলো পাঞ্জাবের আকাশ বলো, রাজস্থানে বলো এবং জম্মু কাশ্মীরে বলো, সে অকাল দিওয়ালি দেখছিলাম, যেটাকে সোয়ান ড্রোন বলা হচ্ছিল, যে ছোট ছোট মৌমাছির মতো আছে, পঙ্গপালের মতো ধেয়ে আসা ড্রোন। সেই পঙ্গপালের মতো ধেয়ে আসা ড্রোন প্রত্যেকটা তুরস্ক থেকে। আর আমি এই প্রশ্নটাই তখন করছিলাম যে সেই দেশগুলো যারা অস্ত্র দিয়ে সাহায্য করছে, তাদের মানে ইন্ডিকেট হচ্ছে শুধুমাত্র ব্যবসা, মানে তারা যে জঙ্গিতে মদতও দিচ্ছে, মানে
পাকিস্তানের মাটিতে এতগুলো জঙ্গি মারা গিয়েছে এবং ভারতেও সেনা তাদেরকে মেরেছে, তারা সেই দেশকেই হেল্প করছে যারা জঙ্গিদেরকে একেবারে লালন পালন করেছে। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সিজার। আমি একটুখানি তুরস্কের এই সোয়ান ড্রোন সম্পর্কে জানতে চাইবো এবং তাদের চিন্তা ভাবনা সম্পর্কেও জানতে চাইবো। মানে এগুলো তো ব্যবসা নয়, এটা তো এই মুহূর্তে দাঁড়িয়ে ব্যবসা নয়, এটা তো একটা জঙ্গিকেও মদত দেওয়া, যে দেশ জঙ্গিদেরকে সাহায্য করছে, আতুরঘরে পরিণত করছে, সেই দেশকেও হেল্প করা। দেখো, একটা আমরা গত কয়েকদিন ধরে দেখলাম এবং ভারতের বিদেশ মন্ত্রকের যে ব্রিফিং, সেই ব্রিফিংয়ে গতকাল স্পষ্ট জানানো হয়েছে ভারতে যে ড্রোন হানার চেষ্টা চালাচ্ছে, পাকিস্তানের দিক থেকে যে ড্রোন হানার চেষ্টা হচ্ছে, সেই ড্রোনগুলো তুরস্কেতে তৈরি। এতদিন আমরা গোটা উপমহাদেশের রাজনীতিতে আমরা জানতাম পাকিস্তানের যে মিলিটারি হার্ডওয়্যার বা পাকিস্তানের যে অস্ত্র সম্ভার তার 80%-রও বেশি কিন্তু চীন থেকে পাওয়া, এবং সেখানে তার সঙ্গে দেখা যাচ্ছে এই তুরস্কর যোগদান, এবং এটা অবশ্যই গোটা উপমহাদেশ বা সাবকন্টিনেন্টের রাজনীতিতে অত্যন্ত একটা তাৎপর্যপূর্ণ দিক। তার কারণ আমরা দেখেছি যে পশ্চিম এশিয়ার রাজনীতিতে, তো পশ্চিম এশিয়ার এই ধরনের সংঘাতের রাজনীতিতে তুরস্কের একটা বড় ভূমিকা আছে। বিভিন্ন সময়ে তুরস্ক পশ্চিম এশিয়া, বিশেষ করে মিনা কান্ট্রিজের, মিডল ইস্ট অ্যান্ড নর্থ আফ্রিকা, সেখানে কিন্তু তুরস্ক একটা পাওয়ার প্লে করার চেষ্টা করেছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে উপমহাদেশের রাজনীতিতে কোথাও সরাসরি এই তুরস্কর যোগদান, সরাসরি এই কারণেই বলবো যে তুরস্কর অস্ত্র সম্ভার যেভাবে পাকিস্তান ব্যবহার করছে উপমহাদেশের এই কনফ্লিক্টের জায়গায়, সেক্ষেত্রে অবশ্যই কোথাও একটা ক্লিয়ার ইন্ডিকেশন যে উপমহাদেশের রাজনীতিতেও তুরস্কর পাওয়ার প্লের একটা প্রচেষ্টা চলছে। এবং সেই জায়গা থেকে আরেকটা বিষয় উঠে আসে, এর আগেও আমরা দেখেছি এই অভিযোগ বারবার উঠেছে, তুরস্ক ছাড়াও পশ্চিম এশিয়ার একটি তেল নির্ভর দেশের বিরুদ্ধে যখন ইসরায়েলের সঙ্গে গাজার কনফ্লিক্ট চলছে, ইসরায়েলের সঙ্গে হেজবুল্লাহর কনফ্লিক্ট চলছে, সেই সময় ইসরায়েল বারবার অভিযোগ করেছিল যে পশ্চিম এশিয়ার একটি দেশ ফান্ডিং করছে এই গাজাকে, হামাসকে ফান্ডিং করছে, হেজবুল্লাহকে ফান্ডিং করছে। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই আশঙ্কাটা কিন্তু তৈরি হয়, যেহেতু পাকিস্তানের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে ইসলামিক জঙ্গি সংগঠনগুলোকে মদত দেওয়া, তাদের পোষণ করা এবং তাদের রীতিমতো বড় করে তুলে এই ধরনের কনফ্লিক্টের জায়গায় ছায়াযুদ্ধ করার ক্ষেত্রে তাদের মদত দেওয়ার, সেই জায়গায় তাহলে ঘুরপথে তুরস্ক হয়ে বা পশ্চিম এশিয়া থেকে তাহলে পাকিস্তান কি মদত পাচ্ছে, ঘুরে টেরর ফান্ডিংয়ের দিকেই যাচ্ছে, অর্থাৎ টেরর ফান্ডিংয়ের ক্ষেত্রে কুখ্যাত পাকিস্তানকে ঘুরপথে সাহায্য করা কি আদতে বিশ্ব সন্ত্রাসবাদকে সাহায্য করা নয়? একদম এই প্রশ্নটাই সত্যি তো, মানে তুরস্ক এই মুহূর্তে দাঁড়িয়ে কি শুধুমাত্র ব্যবসার কথা ভাবে না, নিজেদের এবার ক্ষমতা জাহির করার ব্যাপার, যে আমাদের একটু আত্মবিশ্লেষণের জায়গা আছে। কর্নেল সব্যসাচী বাগচি আমার সঙ্গে রয়েছেন, শর্মিষ্ঠা। কর্নেল বাগচি, আপনার কাছে আমি দুটো প্রশ্ন করব। এই ভারতের একটা ইউনিভার্সিটি, জামিয়া মিলিয়া ইউনিভার্সিটি, রিসেপ তাইপ এরদোগানকে 2014 সালে অনারারি ডক্টরেট দেয়, সাম্মানিক ডক্টরেট, ফিরিয়ে নেওয়া উচিত কিনা? 1, 2, আমাদের সরকার, কেন্দ্র সরকার তুরস্কের ভূমিকম্পের সময় আপনারা জানেন কি ধরনের সাহায্য পাঠিয়েছিল, এবং এটা জানার পরেও যে তুরস্ক, পাকিস্তান এবং মালয়েশিয়া মিলে একটা নতুন ইসলামিক বিশ্বের অক্ষ তৈরি করার চেষ্টা করছে, যে কাজটা এর আগে আফগানিস্তান, পাকিস্তান এবং অন্য কিছু দেশ মিলে করতো, আর অক্ষটা সরছে আফগানিস্তান নতুন করে নিউ তালিবানদের হাতে যাওয়ার পর থেকে। তারপরেও আমাদের এই ত্রাণ ডিপ্লোমেসি কাজে আসেনি, এরদোগানকে অনারারি ডক্টরেট দেওয়া কাজে আসেনি। এরা এক কথায় বলতে গেলে চোরার জাত, ধর্মের কাহিনী এরা কোনোদিন শুনবে না। এদেরকে ডিল করার ক্ষেত্রে কূটনৈতিকভাবে আমাদের কিছুটা ব্যর্থতা আছে, মানবেন কর্নেল বাগচি? দেখুন, কূটনৈতিক ব্যর্থতা আছে, কিন্তু কথা হচ্ছে যে আমরা সেই হাজার হাজার বছর ধরে মানবিকতাকে সর্বোচ্চ স্থান দিয়ে এসেছি। সেই অভ্যেসটা আমাদের রক্তে মজ্জায় ঢুকে গেছে, সেই অভ্যেসটা ওইভাবে আর রাতারাতি ছেড়ে ফেলা যায় না। আজকে তুরস্কর যে পজিশনটা, আপনার বোধহয় মনে থাকবে, ইতিহাস আমাদেরকে বলেছে একটা সময় তুরস্কের খিলাফতের বিরুদ্ধে কামাল পাশাও রুখে দাঁড়িয়েছিলেন। কামাল পাশা তুরস্ককে একটা মডার্ন তুরস্ক করতে চেয়েছিলেন, সেই কামাল পাশাও কিন্তু পরবর্তীকালে পারেননি। এখানেও খিলাফত আন্দোলন শুরু হয়েছিল, আমাদেরও কিছু নেতা এখানে খিলাফত আন্দোলনকে মদত দিয়েছিলেন সে সময়। অর্থাৎ আজকে জেহাদি ইসলামিক অ্যাক্সিসে যে নতুন একটা সমীকরণ হতে চলেছে, আজকে সৌদি আরবিয়া, আজকে কাতার, আজকে ইউএই,
তারা ভারতের পাশে এসে দাঁড়িয়েছে। আজকে ইরান তারা ভারতের এক ধরনের সহযোগী। শিয়া সুন্নিতে ইরাক ইরানের স্ট্রাগল অনেকের মনে থাকবে। তুরস্ক আজকে একটা জেহাদি ইসলামিকের হয়ে নতুন লিডারশিপ দিতে চাচ্ছে, তাই তুরস্ক আজকে এটা করছে। তার মানে এই নয় যে তুমি অধমরে আমি উত্তম হব না। আমাদের এই যে ত্রাণ দেওয়াটা বা কাউকে অনারারি ডিগ্রি দেওয়াটা, এটা মানবিকতার কারণে। কিন্তু আমার মনে হয় আমি আপনার সঙ্গে আবারও ডিফার করছি একজন সাধারণ ভারতীয় নাগরিক হিসেবে। আমার মনে হয় এবার সন্ত্রাস রফতানিকারী আর সন্ত্রাসবাদীদের লালন পালন করা দেশগুলোর সঙ্গে যারা সম্পর্ক রাখে বা নিজেরা সন্ত্রাস রফতানি করে, তেমন দেশের সঙ্গে আমাদের সমস্ত মানবিক সম্পর্ক ছিন্ন করা উচিত। কূটনৈতিক সম্পর্ক না হয় রাখার প্রয়োজন থাকলেও থাকতে পারে। আরও দুজন নতুন অতিথি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, কর্নেল রাজেন্দ্র ভাদুরী এবং গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস। আমি দুজনের সঙ্গেই কথা বলবো। সন্নিষ্ঠা, আমার মনে হয় গ্রুপ ক্যাপ্টেন আর কে দাসের কাছে আমাদের একটু বোঝা উচিত তুরস্কের এই সোনগার ড্রোনগুলো, এগুলোর আসল উদ্দেশ্য কী ছিল। গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস, যদি একটু আমাদের সাধারণ দর্শকদের জন্য প্রাঞ্জল করে বুঝিয়ে দেন এই ড্রোনগুলো আসলে কেন পাঠাচ্ছিল এই তুরস্ক থেকে কেনা ড্রোনগুলো পাকিস্তান। দেখো, ভারত যেরকম নাকি ড্রোন কিনেছে ইসরায়েল থেকে, আমেরিকার থেকে, পাকিস্তান ড্রোন নিয়েছে চায়না এবং তুরস্ক। আমরা কিন্তু আরেকটা জিনিস ভুলে যাচ্ছি কি পাকিস্তান কিন্তু আজারবাইজান থেকেও ড্রোন নিয়েছে। তো এখন পাকিস্তানের কাছে যে ড্রোনস রয়েছে সেটা মেইনলি চাইনিজ বিল্ড আর তুরস্কর বিল্ড। তুরস্কর যে ড্রোন আমরা দেখেছি যখন নাকি ইউক্রেন রাশিয়ান ওয়ার হয়ে চলছে এখন, এর আগে 1 বছর আগে তুরস্ক ড্রোন কিন্তু বায়াকার নামের ড্রোন, সেটা কিন্তু বেশ ইট ওয়াজ ভেরি এফেক্টিভ, মানে খুবই কার্যকর হয়েছিল। কিন্তু এখন যা দেখা যাচ্ছে কি যে পাকিস্তানের কাছে যা ড্রোন ওরা যে ব্যবহার করছে ভারতের বিরুদ্ধে, দে আর নট অ্যাজ এফেক্টিভ যেটা ইউক্রেন ওয়ারে ছিল। তার মানে যে তুরস্ক যে ড্রোনস দিয়েছে পাকিস্তানকে, প্রবাবলি দে আর নট অফ দ্য সেম জেনারেশন, প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে ওরা যে ড্রোনস ব্যবহার করছে পাকিস্তান, সেগুলো চাইনিজ বিল্ড ড্রোনস, দে আর নট ওয়ান্স অ্যাগেন সেই অতটা এফেক্টিভ হচ্ছে না। কারণ হচ্ছে কি চায়না কিন্তু অনেক রকমের ড্রোন তৈরি করে, একটা হচ্ছে একদম টপ জেনারেশন যেটা অনেকটাই দামি। পাকিস্তান যে ড্রোন ব্যবহার করছে ইট সিমস টু বি চিপ ভার্সন অফ দ্য চাইনিজ বিল্ড ড্রোন সিস্টেম। এবার আজারবাইজান হ্যাজ গট এ লার্জ আর্সেনাল অফ ড্রোনস, যেটা চাইনিজ এবং তুরস্ক। আজারবাইজান খুব একটা ওদের কান্ট্রির মধ্যে খুব একটা ধনী কান্ট্রি না, নট ভেরি প্রসপারাস কান্ট্রি। তো ওদের কাছে কিন্তু প্রচুর স্টক রয়েছে অফ চাইনিজ এন্ড তুরস্ক ড্রোন, যেগুলো চিপ ভার্সনস। সেই যে চিপ ভার্সন ড্রোন আমার যা নিজের ধারণা পাকিস্তানের ইনভেন্টরিতে চলে এসছে। অনেক ধন্যবাদ গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস। শর্মিষ্ঠা, তোমার প্রশ্ন। একদম, আমার আর কে দাসের সঙ্গে এখন যে প্রশ্ন চেয়েছিলাম সেই প্রশ্নের উত্তর দিলাম, কিন্তু এবার আমাদের ওয়ার্ড স্টুডিওতে সম্প্রীতি রয়েছে, কারণ এই মুহূর্তে একটা বড় ব্রেকিং আসছে এবং আমাদের সহকর্মী সুমনও রয়েছে রাজস্থানে, সেখান থেকে নিশ্চয়ই কিছু খবর দেবে আমাদেরকে। আর এই মুহূর্তের একটা বড় ব্রেকিং তুলে ধরবো আপনাদের সামনে। ভারতের প্রত্যাঘাতে পাকিস্তানের আরো এক এয়ারবেস ক্ষতিগ্রস্ত। এবার জেকোবাবাদের শাহবাজ এয়ারবেস টার্গেট করলো ভারতের বায়ুসেনা। আপনাদের সেই ছবি তুলে ধরছি। জেকোবাবাদ এয়ারবেসেই থাকে পাকিস্তানের F-16 ফাইটার বিমান। 24 ঘন্টায় পাকিস্তানের 8 এয়ারবেস ধ্বংস। আর জয়সলমীর থেকে আমাদের প্রতিনিধি গ্রাউন্ড জিরো থেকে আমাদের সঙ্গে রয়েছেন সুমন। আমি একবার চলে যাবো সুমনের কাছে। সুমন, এদিকে বর্ডারগুলোকে তো পাকিস্তানের একের পর এক মিসাইল আর ড্রোন হামলা বন্ধ হচ্ছে না, কিন্তু পাকিস্তানের দিকে যদি তাকাই তাহলে ভারতের প্রত্যাঘাতে তো একের পর এক এয়ারবেস ধ্বংস হয়ে যাচ্ছে। দেখো, ভারত যখন প্রত্যাঘাত করছে, ভারতের লক্ষ্য তখন পাকিস্তানের আর্মি ইনস্টলমেন্ট কিংবা জঙ্গি ঘাঁটি। সকাল থেকে যদি তোমাকে আমি জানাই, কালকে রাত থেকে ভারতের যে প্রত্যাঘাত পর্ব শুরু হয়েছে, তাতে মুরিদ, তাতে তোমার হচ্ছে রাওয়ালপিন্ডির কাছে নূর খান এয়ারবেস থেকে শুরু করে একাধিক এয়ারবেস যেগুলো পাকিস্তানের স্ট্র্যাটেজিক এয়ারবেস, সেগুলোকে ভারত কিন্তু সম্পূর্ণরূপে পর্যদুস্ত করে দিয়েছে। পাশাপাশি ভারতের পশ্চিম প্রান্ত থেকে অর্থাৎ রাজস্থান, গুজরাট থেকে
পাকিস্তান যেভাবে একটার পর একটা ড্রোন দিয়ে ড্রোন ঝাঁকে ঝাঁকে পাঠানোর চেষ্টা করছিল সেটাকে সম্পূর্ণরূপে বিনষ্ট করেছে ভারত। এবং জয়সলমীর, যোধপুর ইত্যাদি জায়গায় হাই অ্যালার্ট জারি রয়েছে এখন, তার কারণ পাকিস্তানের যে কোনো সময় আসা ড্রোনকে ভারত ভেঙে ফেলবে, তছনছ করে ফেলবে। গোটা রাজস্থান এই মুহূর্তে হাই অ্যালার্টে রয়েছে। আমি বলবো তুষারকে ছবিটা দেখাতে, এটা জয়সলমীরের ছবি। রাস্তাঘাট সম্পূর্ণ শুনশান, একেবারে দোকানপাট বাজার সব বন্ধ, কেউ বাড়ির বাইরে বেরোচ্ছেন না। প্রত্যেকে বলছেন আমরা ইন্ডিয়ান আর্মির সঙ্গে আছি, সব নিয়ম মেনে চলবো, পাকিস্তানকে সমুচিত জবাব দেব। তোমাকে বলে রাখি যে আজকে ভারতের তরফ থেকে যে অপারেশন চলছে সেখানে রাফিকি, মুরিদ, রাসিম ইয়ার খান, সুক্কুর, চুনিয়ান ইত্যাদি সিয়ালকোটের এয়ারবেস সহ ইত্যাদি এয়ারবেস সম্পূর্ণরূপে আঘাত করেছে ভারত। এবং তুষারকে বলবো দূরে ছবিটা দেখাতে, এই যে আমাদের জয়সলমীর শহর এবং তারপরেই মরুভূমির প্রান্তর শুরু হচ্ছে, তার ওপারেই কিন্তু রয়েছে সুক্কুর, বাভালপুর এবং ঘটকি। ভারত যেখানে অ্যাটাক করেছে, যে লঞ্চপ্যাড, টেরর লঞ্চপ্যাডগুলোকে উড়িয়ে দিয়েছে, সেটা কিন্তু এই সীমানার ওপারেই, আন্তর্জাতিক সীমানার ওপারেই। আমরা একেবারে এলওসির খুব কাছাকাছি পৌঁছেছিলাম, সেখানে বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে, তবে ভারতের প্রত্যাঘাতের জোরটা সবচেয়ে বেশি। সেখানকার প্রত্যেক গ্রামবাসী তারা বলছেন যে তারা ইন্ডিয়ান আর্মির সঙ্গে আছেন এবং দরকার পড়লে তারা সব নিয়ম মানবেন, কিন্তু ভারত তার প্রত্যাঘাত যেন চালিয়ে যায়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভারত লাগাতার পাকিস্তান থেকে উড়ে আসা ঝাঁকে ঝাঁকে ড্রোন সেগুলোকে নষ্ট করছে। এবং ইন্ডিয়ান আর্মি তারা কিন্তু পাকিস্তানের যে এয়ারবেসগুলো, যে জঙ্গি ঘাঁটিগুলো, সেগুলোকে কিন্তু তছনছ করে দিচ্ছে। তার উদাহরণ আমরা ভোর রাত থেকে এখন অবধি পাচ্ছি। সম্প্রীতি। ধন্যবাদ সুমন। একেবারেই যেমনটা বলছিল সম্প্রীতি, যেমনটা জানাচ্ছিল আমাদেরকে সুমন শর্মিষ্ঠা, পাকিস্তানকে যে বড় বড় প্রত্যাঘাতগুলো আমাদের দিক থেকে হানা হচ্ছে তার কিন্তু একটা, আমি বলবো, গুণগত ফারাক আছে। পাকিস্তানের হামলা আর আমাদের প্রত্যাঘাত দুটো শব্দের শুধু ফারাক না, সত্যি সত্যি আমরা যেভাবে প্রত্যাঘাত করছি তার মধ্যে সে ফারাকটা আছে। গোটা আন্তর্জাতিক কমিউনিটি সেটা দেখছে। আমি এখানেই কর্নেল রাজেন্দ্র ভাদুরীর কাছ থেকে একটু বুঝতে চাইবো। কর্নেল ভাদুরী, কিছু কিছু জিনিস থাকে যেগুলো খুব দীর্ঘস্থায়ী হয়। পাকিস্তানের মতো সন্ত্রাসবাদী রাষ্ট্রের জন্য নীতি আদর্শ বলে কিছু নেই, কিন্তু ভারত যারা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক কমিউনিটির কাছে অত্যন্ত দায়িত্বশীল একটি দেশ বলে পরিচিত, এবং আমাদের নীতিটাই হচ্ছে আমাদের সঙ্গে কেউ লাগতে না এলে আমরা কোথাও লাগতে যাই না। আমরা কখনো ফার্স্ট অ্যাগ্রেসর হইনি, অর্থাৎ আমরা কখনো নিজেরা কখনো কাউকে আক্রমণ করিনি। সেই জায়গা থেকেও এই সময়ে ভারতের দিক থেকে যেভাবে এগোনো হচ্ছে, ভারতের এই সামরিক নীতি ভারতের কূটনীতিকে আসলে কমপ্লিমেন্ট করতে করতেই যাচ্ছে। হ্যাঁ, ইন্ডিয়ার তো স্টেটেড পলিসি হচ্ছে অফ নো ফার্স্ট ইউজ। সে কনভেনশনাল ওয়ার হোক কি নিউক্লিয়ার আর্সেনাল হোক, নো ফার্স্ট ইউজ একটা স্টেটেড একটা পলিসি, আর ওই পলিসিটাকে মেনটেন করে চলছে, ওটাতে কোনো ডাউট নেই। আর এই প্রেজেন্ট কনটেক্সটে ওটাই ডিসপ্লে করা হচ্ছে উইথ এক্সট্রিম অ্যামাউন্ট অফ কশন। আর কশন কি, শুধু আমাদের প্রেসাইজ টার্গেট হিট করা নয়, টু এনশিওর যে কোলাটারাল ড্যামেজ মিনিমাল, আর সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচারকে আমরা হাত দেব না। এটা একটা গ্রেট এক্সাম্পল অফ সেলফ রেস্ট্রেন্ট, যেটা ইন্টারন্যাশনালি ডিসপ্লে হচ্ছে আমাদের তরফ থেকে। আমি কর্নেল ভাদুরী আরেকটা বিষয় আপনার কাছ থেকে একটু বুঝতে চাইবো। এই সেলফ রেস্ট্রেন্ট যেরকম আমাদের থাকবে, আমাদের পলিসির যেরকম চেঞ্জ হওয়া সম্ভব নয়, গত ৭৭ বছরের পলিসি আমরা নিশ্চিতভাবে পাকিস্তানের জন্য চেঞ্জ করব না, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও ঘটনা যে আমাদের সাধারণ নাগরিকদের আরও সুরক্ষিত বোধ করার জন্য এবং পাকিস্তানকে কোথাও একটা চিরতরে থামানোর জন্য আমাদের কিছু করা প্রয়োজন। সেই করাটা কিভাবে করা সম্ভব, এবং পাকিস্তান যা করেছে তার পাল্টা প্রত্যাঘাতে আমরা কত দূর এগোতে পারি, যেখানে আমরা ফার্স্ট অ্যাগ্রেশন নই কখনোই? দেখুন, পাকিস্তানকে চিরতর ভাবে মানে রুখে দেওয়া একটা খুবই অ্যাবসার্ড আর ভেগ একটা থিং। পাকিস্তান অ্যাজ এ নেশন যতক্ষণ অ্যালাইভ আছে, তার যদি ফান্ডামেন্টাল যেটা অ্যান্টি ইন্ডিয়া মানে ফিলোসফি, আইডিওলজি, ওটা যতক্ষণ না ডিস্ট্রয় হচ্ছে, চিরতর ভাবে কিছু শেষ হবে না। আর ওই আইডিওলজি বা ওই জিনিসটা মানে ডিস্ট্রয় করতে হলে কূটনীতিক ভাবে করতে হবে, মিলিটারিলি ডিস্ট্রয় করা যাবে না। পাকিস্তানের 22 কোটি মানুষ, 24 কোটি মানুষকে তো আর এলিমিনেট করা যাবে না, বা পাকিস্তানকে তো, কারণ ওটা পাকিস্তানের চারটে টুকরো হয়ে গেল, ইট ইজ নট নেসেসারি যে
যে বেসিক ফিলোসফি চাওয়ার কর্নেল ভাদুরী, এখানে আমার প্রশ্ন, পাকিস্তানের ভিতরেও তো পাকিস্তান থেকে আলাদা হতে চাওয়ার মতো অনেক স্বর উঠছে। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে উঠছে, সিন্ধ প্রদেশে উঠছে, বালুচিস্তানে উঠছে, খাইবার পাখতুনখোয়ায় উঠছে। আপনার কি মনে হয় যে পাকিস্তান আজকে যে চেহারায় আছে, আমি আপনার কাছ থেকে একটা মিলিটারি অ্যাসেসমেন্ট চাইছি, সেই চেহারাতে পাকিস্তানের পক্ষেও আগামী দিনে গোটা পাকিস্তানকে এক রাখা সম্ভব? দেখুন, আমার পার্সোনাল ওপিনিয়ন দ্যাট ডিস্টেবিলাইজ পাকিস্তান বা ফ্র্যাকচার্ড যে পাকিস্তানের টেরিটরি, ওটা ফ্র্যাকচার্ড হয়ে গেলে আমাদের জন্য স্ট্র্যাটেজিক একটা প্রবলেম। কারণ শুধু প্রভিন্স গুলো ফ্র্যাকচার্ড হয়ে গেলে যে ওই ইন্ডিভিজুয়াল প্রভিন্সেস এর যে হার্ডকোর ইসলামিক এলিমেন্ট, যেটা মানে 1947 থেকে 47 কি 1940 লাহোর রেজলিউশনের পরের থেকে যে ওই হার্ডকোর একটা এলিমেন্ট তৈরি করা হয়েছে, ওরা সাডেনলি নিজের আইডিওলজি তো চেঞ্জ করবে না। তো পাকিস্তানের 5টা ভাগ হয়ে গেলে হঠাৎ করে এরা তো আর গায়েব হয়ে যাবে না। তো এখন 5টা ফ্রন্টে 5টা এডিশনাল প্রবলেমস হয়ে যাবে। একেবারে কর্নেল ভাদুরী যেটা বলছেন যে পাকিস্তানের ভিতরে, পাকিস্তানকে ভিতর থেকে ভাঙবার জন্য যে শক্তিগুলো শক্তিশালী রয়েছে বা ক্রিয়াশীল রয়েছে, সেই শক্তিগুলো যদি পাকিস্তানের ভিতরে পাকিস্তানের উপরে বড়সড় আঘাত হানেও, তাতেও কিন্তু সত্যি সত্যি আমাদের দিক থেকে বিরাট উল্লসিত হওয়ার মতো কিছু নেই। তার কারণ সেটা আমাদের জন্য নতুন প্রবলেম নিয়ে আসতে পারে। কিন্তু এই মুহূর্তে আমাদের এক এবং একমাত্র লক্ষ্য সন্ত্রাসবাদের শিকড় পাকিস্তানে যেখানে আছে সেটাকে উপড়ে ফেলা এবং আমাদের দেশের নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করা। আরো বেশ কিছু খবর রয়েছে ওয়ার রুম থেকে, রয়েছে আমার সহকর্মী সম্প্রীতি। পাকিস্তানকে বড় প্রত্যাঘাত ভারতের, পাক বায়ুসেনার আরো এক ঘাঁটিকে টার্গেট। এবার পাঞ্জাব প্রদেশের সরগোধা এয়ারবেসে প্রত্যাঘাত, প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল পাক সামরিক এই বিমান ঘাঁটি। পাক বায়ুসেনার অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাঁটি এই সরগোধা। সকাল থেকেই প্রত্যাঘাত জারি রয়েছে ভারতের। আপনারা জানেন এই সরগোধা বিমান ঘাঁটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা পাক এয়ারফোর্সের জন্য, এবং সেখানেই টার্গেট প্রত্যাঘাত ভারতের। আর এদিকে আবারও পাকিস্তানের দ্বিচারিতা, সেই দ্বিচারিতার পর্দা ফাঁস হচ্ছে। একদিকে আন্তর্জাতিক মঞ্চে সুর নরম করছে, আর অন্যদিকে ফরওয়ার্ড লাইনে সেনার সংখ্যা বাড়াচ্ছে পাকিস্তান। আরও প্ররোচনা দেওয়ার চেষ্টা পাক সেনার। ভারতীয় সেনার সম্পূর্ণ প্রস্তুত আছে, জানালেন কর্নেল সোফিয়া কুরেশি। पाकिस्तान सेना के अग्रिम क्षेत्रों में सैनिकों की डिप्लॉयमेंट बढ़ती दिख रही है, जो स्थिति को और भड़काने की मंशा दर्शाती है। भारतीय सशस्त्र बल पूर्ण परिचालन तत्परता की स्थिति में है। अभी तक सभी शत्रुतापूर्ण कार्रवाइयों का प्रभावी ढंग से सामना कर उपयुक्त जवाब दिया गया है। भारतीय सशस्त्र बल दोहराते हैं कि वे तनाव वृद्धि नहीं चाहते, बशर्ते पाकिस्तान भी ऐसा ही व्यवहार करे। অনির্বাণ, সেনার পক্ষ থেকে বলা হচ্ছে যে ফরওয়ার্ড লাইনে পাকিস্তান সেনা বাড়াচ্ছে। হ্যাঁ, ভারতীয় সেনাও তৎপর। এই বিষয়টাকে একটুখানি ক্লিয়ার হওয়া যায় কর্নেল ভাদুরী? এই বিষয়টা আমাকে যদি একটুখানি ক্লারিফাই করুন সাধারণ মানুষের বোঝার জন্য, যে ফরওয়ার্ড লাইনে পাকিস্তান সেনা বাড়াচ্ছে, এই বিষয়টা ঠিক একটুখানি যদি বোঝান সাধারণ মানুষের বোঝার জন্য, বিষয়টা কি, আমাদের কি করা উচিত, আমরা কতটা প্রস্তুত এই মুহূর্তে দাঁড়িয়ে? দেখুন, এটা দু রকমের ইন্ডিকেশন হতে পারে। একটা, পাকিস্তান ফরওয়ার্ড ডিপ্লয়মেন্টস করছে আমাদেরকে ডিস্ট্রাক্ট করবার জন্য ফ্রম মানে আমরা যে টাস্কের উপরে এখন আপাতত কনসেন্ট্রেট করে আছি ওটার থেকে ডিস্ট্রাক্ট করার জন্য। আর দ্বিতীয় ইন্ডিকেশন হচ্ছে যে পাকিস্তান হয়তো এইটা আপাতত যেটা মিসাইল আর ড্রোন দিয়ে এখন এক্সচেঞ্জ হচ্ছে এখনের মধ্যে, অ্যান্টি অফ করবার চেষ্টা করছে, মানে এসকেলেটরি স্টেপ নিচ্ছে। এখন পাকিস্তান যদি নেহাতি ডিসাইড করে যে এসকেলেট করবে, মানে এখন গ্রাউন্ড অ্যাসল্ট, ট্যাঙ্ক ফরমেশনস বা ইনফ্যান্ট্রি অ্যাসল্ট, গ্রাউন্ড অ্যাসল্টে যদি ইনভলভ হতে চায় আর এই কনফ্লিক্টটাকে যদি আরো এক্সপ্যান্ড করতে চায়, তাহলে আমার মতে তো পাকিস্তানের কপালে দুঃখ আছে। কিন্তু দেখা যাক এখন, কারণ আমাদের যেমন আপনার যে সব প্রেজেন্টার যিনি বললেন যে আমরা পাকিস্তানের আঘাতের আমরা প্রত্যাঘাত করছি, মানে
in retaliation. আমাদের বারবারই আমাদের একটা জায়গায় পরিষ্কার যে আমাদের উপর হামলা করলে আমরা তার উত্তর দেব, আমরা প্রত্যাঘাত করব, সেই প্রত্যাঘাতের কাজটাই করছে, কিন্তু ভীষণ স্ট্র্যাটেজিক্যালি এগোচ্ছি। কিন্তু পাকিস্তানের দিক থেকে তো কোনো স্ট্র্যাটেজি আমরা দেখতে পাচ্ছি না। তারা বারবার সাধারণ মানুষকে টার্গেট করেছে, তারা আজকে সেনাবাহিনীর হাসপাতালকে টার্গেট করেছে, যদিও তার পাল্টা প্রত্যুত্তর দিচ্ছে ভারত। কিন্তু এটা কি আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের কোনো রকম ইমেজ, আমি যদিও জানি পাকিস্তানের ইমেজ বলে কিছু নেই, কিন্তু আন্তর্জাতিক মঞ্চে কি পাকিস্তানের এগেন্সে কোনো স্টেপ নেওয়া যেতে পারে না? তারা কোনো রকম রুলস অ্যান্ড রেগুলেশন ফলোই করছে না। না দেখুন, লাইন অফ কন্ট্রোলের যদি কথা বলি তাহলে কিন্তু আন্তর্জাতিক লেভেলে ওটা একটা অ্যাজ আ ডিসপিউটেড টেরিটরি, আর লাইন অফ কন্ট্রোলের কোনো ইন্টারন্যাশনাল স্যাংটিটি নেই, কারণ ওটা একটা মিলিটারি সিজ ফায়ার লাইন। তো মিলিটারি সিজ ফায়ার লাইনের অ্যাক্রস ফায়ারিং হতে পারে। আর যদি আন্তর্জাতিক সীমানার ক্ষেত্রে বলা হয়, যেটা যোধপুর রাজস্থানের ওই দিকটা যদি আন্তর্জাতিক সীমানার ক্ষেত্রে বলা হয়, কারণ সেনাবাহিনী হাসপাতালে কিন্তু সেখানে, মানে সাধারণ মানুষের হাসপাতালে কিন্তু সেখানেই টার্গেট করা হয়েছে, আন্তর্জাতিক সীমানার ক্ষেত্রে যদি সেটা হয় এরওসি ছাড়া। কারেক্ট ইন্টারন্যাশনাল বাউন্ডারি অ্যাক্রসে যদি সিভিলিয়ান টার্গেটসকে ওরা যদি হিট করে থাকে, আর আমরা যদি প্রুফ দিতে পারি দ্যাট ওই হিটটা একটা ডেলিবারেট aimed precise hit, कि भाई হাসপাতালকে ডেলিবারেটলি টার্গেট করে হাসপাতালকে মেরেছে, বা একটা স্কুলকে ডেলিবারেটলি টার্গেট করে স্কুলকে করেছে, বা হোয়াটএভার একটা সিভিলিয়ান রেসিডেন্সিয়াল কলোনিকে ডেলিবারেটলি টার্গেট করে, অবভিয়াসলি পাকিস্তানের এগেইনস্টে আন্তর্জাতিক লেভেলে মানে অ্যাকশন নেওয়া যেতেই পারে। আর আপনি তো নিজেই বলছেন পাকিস্তানের নিজের কোনো সেরকম ভাবে আন্তর্জাতিক লেভেলে পাকিস্তানের কোনো রেপুটেশন নেই, তো ওরা এই ধরনের কাজ করবে এটা ইন্টারন্যাশনাল কমিউনিটি জানে যে এরা এই ধরনের জিনিস করবে। কিন্তু ওনাস আমাদের উপরে, আমরা যদি একটা ক্লেম করি ওনাস আমাদের উপরে হতে হবে, পার্টিকুলারলি ইন দিস কেস, কারণ ইউক্রেন আর রাশিয়া ওয়ারের মধ্যেও অনেক অ্যালিগেশন কাউন্টার অ্যালিগেশন হয়েছে যে রাশিয়া সিভিলিয়ান টার্গেটসকে, হাসপাতালকে, স্কুলকে টার্গেট করেছে। একদম এই বিষয়টা নিয়ে আপনার কাছে আবারও আসবো, তবে এই মুহূর্তে তো ব্রেকিং আসছে, প্রত্যেকটা মুহূর্তে আপডেটেড তথ্য আসছে অনির্বাণ। আমরা একটু ওয়ার রুমে যাই, কারণ সেখানে রয়েছেন আমার সহকর্মী সম্প্রীতি। ঘরের মাঠেতেই আবারও আক্রান্ত পাক সেনাবাহিনী। বালুচিস্তানের কেছে পাক বাহিনীর উপর হামলা, বিএলএ বালুচিস্তান জুড়ে 39টি জায়গায় পাক বাহিনীর উপর হামলা। বালুচিস্তান লিবারেশন আর্মির বিবৃতি দিয়ে দাবি বালুচ লিবারেশন আর্মির গুরুত্বপূর্ণ হাইওয়ে দখলে নেওয়ার দাবি বিএলএ। বালুচ লিবারেশন আর্মির অ্যাম্বুশের এক্সক্লুসিভ ভিডিও দেখুন টিভি9 বাংলায়, দেখুন সে এক্সক্লুসিভ ভিডিও। আমি এখানে আরও একবার কর্নেল ভাদুরীর কাছে যাবো। কর্নেল ভাদুরী, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে পাকিস্তানের ভিতরের এই হাঙ্গামাগুলো, এবং বিশেষ করে যদি তারা আলাদা আলাদা প্রদেশগুলো আলাদা আলাদা দেশ হতে চায়, সেগুলো আমাদের জন্য খুব একটা ভবিষ্যতের জন্য আমাদের পক্ষেও খুব একটা ভালো হবে না। কেন বলছেন কর্নেল ভাদুরী, সেটা যদি একটু ব্যাখ্যা করেন। তার কারণ বালুচ লিবারেশন আর্মি তো ভীষণভাবে ভারতের পক্ষে, তারা ভারতে ইতিমধ্যে এম্বাসি খোলবার জন্য তারা আবেদন জানিয়েছে, এবং তারা ভারতকে তাদের বন্ধু বলে মনে করে। এই যে আমি এইটাইতে আসছিলাম, বলোচ ইনসার্জেন্সি যেটা, সেটা শুধু পাকিস্তানি টেরিটরির মধ্যে লিমিটেড নয়, ইরানেও ওদের বলুচিস্তান সিস্তান প্রভিন্সেও ইনসার্জেন্সি চলছে। কারণ বলোচদের একটা লার্জার একটা ইন্টারেস্ট আছে বা এম প্লাস আছে যে একটা লার্জার ইন্ডিপেন্ডেন্ট সিস্তান বলুচিস্তান দেশ তৈরি করবে, যেটা কমপ্লিট বলুচিস্তান পাকিস্তানের কাছে যেটা আছে, আফগানিস্তানের মধ্যে যেটুকু আছে, আর ইরানের এরিয়া। ইনসিডেন্টলি পাকিস্তানের লার্জেস্ট প্রভিন্স হচ্ছে বলুচিস্তান, আবার ইরানেও ওয়ান অফ দি লার্জেস্ট প্রভিন্স হচ্ছে সিস্তান বলুচিস্তান। তো এই একটা লার্জ এরিয়া তৈরি করে এরা, তো ইভেন দো পাকিস্তান বিএলএ হয়তো চাইছে বা অ্যাপ্রোচ করছে, ইরানিয়ান বলোচ যারা জঙ্গিরা আছে
তারা কিন্তু ইন্ডিয়াকে অ্যাপ্রোচ করেনি। তো যদি পাকিস্তানি বলুচিস্তান যদি কোনো কারণে মানে ব্রেকআওয়ে করে যায় তাহলে প্রবলেমটা শেষ হবে না, কারণ তখন ইরানের সঙ্গে প্রবলেম শুরু হবে। বুঝতে পেরেছি আপনাদেরকে বলছেন আমাদের আরো যে কূটনৈতিক বন্ধুরা রয়েছে তাদের সঙ্গেও সম্পর্ক নষ্ট হওয়ার মতো ভবিষ্যতে এমন কোনো এসকালেশন হতে পারে। বালুচিস্তান যদি অন্য দেশগুলো থেকেও একই রকমভাবে বালুচ লিবারেশন আর্মি তাদের আলাদা দেশের জন্য জমি চায়, তখন আমাদের অন্য বন্ধু দেশের সঙ্গেও সম্পর্ক খারাপ হওয়ার একটা সম্ভাবনা বা আশঙ্কা থেকে যাচ্ছে। অনেক ধন্যবাদ কর্নেল ভাদুরী আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। আপনারা এই মুহূর্তে রয়েছেন দুপুরে সুপার প্রাইম টাইমে TV9 বাংলায়। আমরা ফুল অ্যান্ড ফাইনালে আমি এবং শর্মিষ্ঠা আর সম্প্রীতি আপনাদেরকে একের পর এক ওয়ার ব্রেকিং আপনাদের জন্য নিয়ে আসছে এবং তারই সঙ্গে নিয়ে আসছি বিশ্লেষণ, যুদ্ধের পরিস্থিতির প্রতি মুহূর্তের আপডেট। একদম পাল্টা প্রত্যাঘাত যে বারবার ভারতীয় সেনার পক্ষ থেকে দেওয়া হচ্ছে এবং কোথায় কোথায় পাকিস্তানে কোন কোন এয়ারবেস ধ্বংস করা হচ্ছে সেই সমস্ত তথ্য তুলে ধরা হচ্ছে। ফের পাকিস্তানে আরো বেশ কিছু এয়ারবেস ইতিমধ্যেই নষ্ট করে দেওয়া হয়েছে। পাকিস্তানে বড় প্রত্যাঘাত, ভারতে পাক বায়ুসেনার আরো একটি ঘাঁটিকে টার্গেট করা হলো। সারগোদা এয়ারবেসে প্রত্যাঘাত, ভারতের সেই ছবি অন্তত আপনাদের সামনে তুলে ধরছি আমরা। কিন্তু আজ সকাল থেকে পাকিস্তান বেশ কিছু জায়গায় মিথ্যে প্রচার চালিয়েছে। সেই মিথ্যে প্রচার চালানোর কথা ভারতীয় সেনার পক্ষ থেকেও সাংবাদিক সম্মেলনে বলা হয়েছে, বিদেশ মন্ত্রকের পক্ষ থেকেও তার সাংবাদিক সম্মেলনে বলে দেওয়া হয়েছে। তবে আরো একবার আপনাদের সেই ভিজুয়াল যেগুলো আমাদের পক্ষ থেকে পাওয়া গিয়েছে, ভারতীয় সেনার পক্ষ থেকে ডিসক্লোজ করা হয়েছে, সেই ভিজুয়ালগুলো আপনাদের সামনে তুলে ধরছি এবং এয়ারবেসে ধরে ধরে আপনাদের কাছে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা বোঝালাম যে কোন কোন এয়ারবেস ইতিমধ্যে নষ্ট করা হয়েছে এবং 8টা এয়ারবেস কতটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানের কাছে এবং ভীষণ স্ট্র্যাটেজিক্যালি এগোচ্ছে ভারত। সারগোদা এয়ারবেসে ভারতের প্রত্যাঘাত, বিস্ফোরণের সেই ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে। आप देख सकते हैं जैकाबाद एयरपोर्ट में धमाकों জলন্ধরেও 5 জন নষ্ট করা হয়েছে। মানে জম্মু কাশ্মীর, রাজস্থান, পাঞ্জাবের যে সমস্ত জায়গায় পাকিস্তানের দিক থেকে হামলা হচ্ছে তার প্রত্যাঘাত দিচ্ছে ভারতীয় সেনা। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।